মৃত্যু ভালোবাসতে ওকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ২৯। আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতেই হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোর মানসিকভাবে শক্ত হতে হবে। এর চেয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোকে। তাই সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিন মেঘের অনুভূতি বুঝবে না। সেখান থেকে মেঘকে নিয়ে গেছিল, ঠিক সেখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতটা না কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বৃত্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে আখম্বাদ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দেব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে নেব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দেব সেদিন, ইনশাআল্লাহ। নির্বাচনের মাঝখানের ঝামেলার পর থেকে প্রাণবীর বেশ শান্তিতেই আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানবীর এমপির কাছে লোকদের মধ্যে একজন হয়ে উঠছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানবীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানবীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটা তানবীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানবীরের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানবীর আরও কয়েকজন মিলে কাজ করছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানবীর ভাইয়া, একটু বসে এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানবীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটাকে? তানবীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে। ভাইয়া বলল কাজিন। আর আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবান খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেঘকে খুব ভালো মানাবে। এইটুকু বলেই থামলো। তানবীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-3 বছরের মধ্যেই ছুটি নিয়ে দেশে আসবে। তখন যদি... তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসলো। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলছো এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শুনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক, সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধুই মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে, আর না মেঘকে কারো হাতে দিবে। মেয়েটা বিস্ময়ে চোখে চেয়ে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানবীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না। তাই না করেছে? বউ কিনা জিজ্ঞেস করতা, তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড পাবে না, সবসময় বউ পাবে, আর বউ হিসেবে পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়াইও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল, আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও আবিরের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভিতরে চলে গেছে। তানবীরের কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানবীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো।
বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে নাই। ওই দিন ঝামেলার পর মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানবীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসলো? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানবীরের কাছে। তানবীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানবীর গলা খাকানি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানবীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবেই না কেন, ম্যাগি নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ালো। তানবীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে ভাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানবীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি, উঠো। বন্যা তানবীরের ভাই সম্পর্কে খুব ভালো করে জানে, তাই তেরামি না করে চুপচাপ বসেছে। তানবীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানবীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি, তবে আজ একা তানবীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশে মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শোধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানবীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করলো, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানবীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানবীর, যদি বন্যা কিছু বুঝে ফেলে। যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানবীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পাই, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরে মারাদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসলো, বাসায় ঝামেলার বয়ে ভাইবোনদের ঘুরতে নিয়ে যাবে। তানবীর যে কোনো কিছুতেই ভয় পায় এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানবীরও হেসে ফেলল। তানবীরের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গুলুমুলু টাইপের। তানবীরের দাড়িও আবিরের মতোই ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কোনই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গুছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানবীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এত রাগী। দুজনের খাওয়া শেষ করলো, তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানবীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুরুস খাচ্ছিল। এমনিতে ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথাই বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালি হাকান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখ চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়াই, কি যেন নাম? মেঘ ভ্রু কুঁচকে দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালো মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপর অবস্থিত ছাদটা অকম্মত মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকে বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো।
মেঘ ঢুক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সবকিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভিতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে? মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এ বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেলেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনে কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নায় একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু, একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু, আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের উষ্ঠদয় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভিতর তোলপাড় চলছে। বড় আম্মুর কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আর জান্নাত আপুর পছন্দের মানুষ হচ্ছে জানতে পারা, সব কিছু যদি এক সুতোয় বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকেই ছাদে ছিল। রুমে এসছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবারে সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানবীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার রুমে শুয়ে আছে। বের হতে আবির ভাই আর বড় আব্বুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। একথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানবীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানবীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে, কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ মুখ নাক দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না হলো কি, কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মুজাম্মল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছো সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না, অবশ্য যাবেই বা কিভাবে। যাই হোক, বাড়িতে অন্তত ঠিক মতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে রাতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত প্লেটের নিচে তানবীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা পর তানবীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার ভাইকে ঘুরতে যাবে। আবির আগে থেকেই রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনের ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপছিল। তানবীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ শেষে লুঙ্গি পরেছিল, এখনো তাই পরানো।
প্যান্ট পরার সময় পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবিরের চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢুক গিলে ছোট্ট করে বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো মতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে নেমে আসছে। আবিরকে কিছু বলার আগে আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত, সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরবির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো। 2 দিকে আগ্নেয়গিরির মাঝখানে আমি অসহায় এক বালতি পানি, কি করে সামলাবো 2 পাগল রে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর ভিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, 2 জন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসা গেলেও 2 জন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথম বাইকে উঠবে। তারা 2 জন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘের এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই ভাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আটকে উঠে বলে, না, তুই যাবি, প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমিই তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে চলে যা। এই কথা বলে তো ফলেছে, কিন্তু ঘুরে ভাইয়ার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো। বোনকে মানাতে পেরেছে, এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পিছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চ স্বরে বলে উঠল, তানভীর, তোর বোন রে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাছ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালে মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর ভিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমি মইরা যাবা। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোঁটা নেই। সে জড়বস্তুর নিয়ে আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এই প্রশ্নের যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে, তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরেই ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। বীর পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢুক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছে। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ালো। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, এডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বলল, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এইসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতেও তোকে কেউ কিছু বলবে না, সেটা আমি দেখব।
কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালে একপাশে পড়েছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আলোয় ঝলঝল করে উঠল অষ্টাদশীর চাঁদের নেই মুখ বিপর। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘ মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটাই একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরন টিপে ডিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে, এটা ভাবতে মেঘের সকল মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসলো। মেঘের দিক তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্রেরো, I always want to see you like this. মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিমানটা পালিয়ে যায়? এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপু যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই মানুষটার ছোট্ট ছোট্ট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখন কি ওনার প্রতি আমার এইরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখনও শুধু স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতেই মেঘ ঠুট ফুলিয়ে কান্না শুরু করে দিয়ে হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথাতে ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছুই বলছে না। এতক্ষণে তো অন্তত পক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবে মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুস্কি মুস্কি হাসছে। মেঘ তাকাতে আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বিয়ে অনর্গল নোনাজল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটা কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, আসলে কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী বাপ নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও অনেক সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনি অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তায় আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে মেঘ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে 2 হাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতে ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এজন্য ইচ্ছে করেই মেঘকে খুঁচাচ্ছে। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের, সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে 2 হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করলো, এই যে তুই হুট করে মরা কান্না জুড়ে দেশ, আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণে মানুষ ভাববে তুই শেওড়া পাড়ায় থাকিস। মেঘ এখনো 2 হাতে শার্ট খামচে ধরে আছে। রেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন?
তোকে কে কি বলে যে তুই এভাবে খাচ্ছিস? এত আবেগ নিয়ে জীবন চলবে না মেয়ে। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেলো, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট্ট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢুক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজার মানুষ থাকবে। তাদের কথাই তুই কাঁদছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচে প্রশ্ন করলো, কি এমন সত্যি? আমি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকেছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন দিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সে দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সে সেটা সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। অতঃপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ঢেপ ঢেপ করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভিতর প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করেছে। আবির ভাই দেখবে এসবের মানে কি। ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবির আর কোচিং এর কয়েকটা প্রশ্ন নিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানবীরকে পাঠিয়ে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসছে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। ওই যে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কী চলছে সেটা বোঝার জন্যই ওয়েট করছিল। দুজনেই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানবীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছে। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতে জবাব দিল, বলো শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাতাপুর যাওয়ার সময় ও মেঘকে দেখেছে বড় আম্মু জান্নাতেরকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলো, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চললো। তুই যেহেতু এখনো ব্যবসায়ী করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব ভালো মনোযোগী। তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করেছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনলো। যতই রাগ উঠুক, আবির মায়ের উপর সহজে চায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না। ঘরে 2-1টা এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজিই বা হবে না কেন, উনিও তো। এটুকু ভেবে মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে বাড়ি কণ্ঠে অকম্বাদ বলে উঠল, একটা মেয়ে এ বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কী সব ভাবছো। এছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে গিয়ে পড়তে বস। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না। চলবে। এই পর্যন্ত ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 29। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।